বইয়ের মলাট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, পড়ছিলাম লরা ইঙ্গেলস ওয়াইল্ডারের লেখা বিখ্যাত লিটল হাউস সিরিজের প্রথম বই ফার্মার বয়। অত্যন্ত প্রাণবন্ত একটি শীতপ্রধান দেশের গৃহস্থ গ্রামীণ জীবনের গল্প। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে পড়ছি বইটির ৬ষ্ঠ পর্ব। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। কাউন্টি ফেয়ারে প্রতি বছর বিশাল আয়োজন হয়। সাজ রব পড়ে যায় চারদিকে। সবাই ছুটছে শহরের দিকে নিজ নিজ সেরা পোশাক পরে। ওয়াইল্ডার পরিবারও রোববারের পোশাক পরে তৈরি। শুধু মা সেরা পোশাক না পরে মাঝারি ভালো পোশাক পরেছে, সঙ্গে নিয়েছে অ্যাফরন। গির্জার ডিনারে রান্নার কাজে সাহায্য করবে মা। বাগের সিটের নিচে জেলি, আচার আর মোরব্বার পাত্র রাখা হয়েছে। এগুলো মেলায় প্রদর্শনের জন্য নিয়ে যাচ্ছে ইলাইজা জেন আর অ্যালিস। অ্যালিস ওর এমব্রয়ডারির কাজটাও নিয়েছে, প্রতিযোগিতায় অংশ নেবে বলে। আলমাঞ্জুর বিশাল কুমড়ো চলে গেছে গতকালই ওয়াগনে চড়ে। অত বড় কুমড়ো বাগিতে করে নেওয়া সম্ভব ছিল না। যত্নের সঙ্গে ধুয়ে মুছে পালিশ করেছে ওটা আলমাঞ্জো। ওয়াগনে নরম খড় বিছিয়ে তার উপর আলগোছে বসিয়ে দিয়েছে ওটা বাবা। তারপর দুজনে পৌঁছে দিয়েছে মেলা প্রাঙ্গণে মিস্টার প্যাডকের কাছে। তিনি এ ধরনের জিনিসের দায়িত্বে আছেন। রাস্তাঘাটে প্রচুর লোক, সবাই চলেছে মেলনের পথে। শহরে পৌঁছে দেখা গেছে লোকে লোকারণ্য। স্বাধীনতা দিবসের চেয়ে অনেক বেশি মানুষ হয়েছে মেলায়। মাছের মতো ভনভন করছে সবখানে। পতপত করে উঠছে পতাকা, ব্যান্ড বাজছে মন মাতানো সুর ও ছন্দে। মা রয়াল আর দুই মেয়েকে নিয়ে নেমে গেল মেলা প্রাঙ্গণে। কিন্তু আলমাঞ্জো বাবার সঙ্গে চলে গেল গির্জার শেডে। ঘোড়া খুলতে সাহায্য করল। শেডগুলো ভর্তি হয়ে গেছে। রাস্তার দুপাশ দিয়ে মানুষের স্রোত বইছে, যেন ধুলো উড়িয়ে যাচ্ছে আসছে অসংখ্য বাগি। উৎসবের সাজ পরেছে সবাই। আনন্দ ধরে না আর। বলো তো বাপ, জিজ্ঞেস করলো বাবা, কোন দিক থেকে শুরু করি? আগে ঘোড়াগুলো দেখলে কেমন হয়, বলল আলমাঞ্জো। মৃদু হেসে বাবা বলল, চলো তাহলে। অনেকেই ডেকে থামিয়ে কুশল বিনিময় করলো বাবার সঙ্গে। সবাই কথা বলছে। কয়েকজন শহুরে ছেলের সঙ্গে ফ্র্যাঙ্ক চলে গেল পাশ কাটিয়ে। মাইলস লিউস আর অ্যারন ওয়েবকে দেখলো আলমাঞ্জো। ওরা ডাকলো ওকে, কিন্তু ও বাবার সঙ্গেই রয়ে গেল। মেলা প্রাঙ্গণের দোকানে হাঁক ছাড়ছে বিক্রেতারা। কমলা কমলা, ফ্লোরিডার মিষ্টি কমলা। ভাগ্য পরীক্ষা, এক ডাইম, মাত্র এক ডাইম। টেইল কোট আর চকচকে উঁচু হ্যাট পরা এক লোক ভিড় জমিয়ে ফেলেছে। একটা মটর দানা রাখছে সে তিনটে খোলার যে কোনো একটার নিচে। ঠিক বলতে পারলে টাকা দিচ্ছে। আমি জানি কোথায় রেখেছে বাবা। বাবার আঙুলে টান দিল আলমাঞ্জো। ঠিক জানো? জিজ্ঞেস করলো বাবা। হ্যাঁ, আঙুল তুলে দেখালো আলমাঞ্জো। ওই যে ওটার নিচে। বেশ, তাকিয়ে থাকো, একটু পরেই জানা যাবে। ঠিক সেই সময় ভিড় ঠেলে এগিয়ে গেল একজন লোক। খোলাগুলোর পাশে রাখলো $5 একটা নোট। তারপর আঙুল তুলে আলমাঞ্জো বাবাকে যেটা দেখিয়েছে সেই খোলাটা দেখালো। লম্বা হ্যাট পরা লোকটা খোলা তুলল। মোটর নেই ওটার নিচে। পর মুহূর্তে স্যাট করে $5 নোটটা ঢুকিয়ে রাখলো টেইল কোটের পকেটে। তারপর মোটরটা সবাইকে দেখিয়ে আবার সবার সামনে লুকিয়ে রাখলো একটা খোলার নিচে। তাজ্জব বনে গেছে আলমাঞ্জো। ওই খোলার নিচে মোটরটা রাখতে দেখেছিল নিজের চোখে, অথচ দেখা গেল নেই ওখানে। বাবাকে জিজ্ঞেস করলো, কি করে হলো এটা? আমি জানি না বাপ, মৃদু হেসে বলল বাবা। তবে ওই লোকটা জানে এটা ওর খেলা। অন্যের খেলায় কখনো নিজের টাকা বাজি ধরতে নেই। ঘোড়ার শেডে চলে এলো ওরা। মর্গান ঘোড়া দেখলো আলমাঞ্জো খুব খুঁটিয়ে। মাথাটা ছোট, চোখ উজ্জ্বল, সরু পা, ছোট্ট খুর। কিন্তু বাবা যে 4 বছরই গোল্ড দুটো বিক্রি করেছে, সেগুলোর তুলনায় কিছুই না। এরপর থরোব্রেড ঘোড়া দেখলো ওরা। এগুলো মর্গানের চেয়ে কিছুটা লম্বা, গলা কিছুটা সরু, কিন্তু খুব নার্ভাস। মর্গানের চেয়ে দ্রুত দৌড়াবে এরা, কিন্তু ওদের চেয়ে কম নির্ভরযোগ্য। থরোব্রেডের পরেই মস্ত বড় 3টে ধূসর রঙের ঘোড়া। ওগুলোর গর্দান মোটা,
পা ভারী, খুরগুলো লম্বা লোম দিয়ে ঢাকা, বিরাট মাথা ওগুলোর, চোখ জোড়া শান্ত মায়াময়। এরকম ঘোড়া আলমাঞ্জো দেখেনি কোনোদিন। বাবা বলল, ইউরোপে ফ্রান্সের পাশে বেলজিয়াম নামে এক দেশ আছে, এই ঘোড়া সে দেশের। ফরাসিরা জাহাজে করে নিয়ে এসেছে এই জাতের ঘোড়া কানাডায়, এখন কানাডা থেকে আসছে এ দেশে। বাবার খুব পছন্দ হয়েছে ঘোড়াগুলো। আলমাঞ্জোকে বলল, দেখো ওদের পেশিগুলো দেখো, মনে হচ্ছে কোনো গোলাঘরে জুতে দিলে টেনে নিয়ে যাবে। গোলাঘর টানার কি আমাদের দরকার আছে, বলল আলমাঞ্জো। এই ঘোড়া আমাদের কি কাজে লাগবে? আমাদের মর্গানগুলোর যা পেশি আছে তা ওয়াগন টানার জন্য যথেষ্ট, বাগি টানার উপযোগী যথেষ্ট স্পিডও আছে। ঠিক বলেছ বাপ, স্বীকার করল বাবা, মাথা নাড়ল দুঃখিত ভঙ্গিতে। প্রচুর খাবে এই বিশাল ঘোড়া, দানা পানির অপচয় হবে, অথচ আমাদের কোনো কাজে লাগবে না। ঠিকই বলেছ। বাবা ওর মতামতের দাম দিচ্ছে দেখে খুব ভালো লাগলো আলমাঞ্জো। ওখান থেকে খচ্চরের ঘরে এসে অবাক হয়ে গেল আলমাঞ্জো। এ কি জানোয়ার, মনে হচ্ছে ঘোড়ার ক্যারিকেচার। ওটার একেবারে কাছে চলে গেল ও। হঠাৎ ওর কানের কাছে এমন বিশ্রীভাবে ডেকে উঠল ওটা যে ভয়ে চেঁচিয়ে উঠল। ভিড় ঠেলে পালিয়ে এলো বাবার কাছে। সবাই হাসছে ওর দিকে চেয়ে, কিন্তু বাবা হাসল না। এটা একটা খচ্চর, বলল বাবা, এর আগে কখনো দেখনি। আর তুমি একাই ভয় পেয়েছো তা মনে করো না, এখানকার অনেকেই ভয় পেয়েছে। কোল্টের ঘরে গিয়েই মন খারাপ হয়ে গেল আলমাঞ্জোর। ইস, ওদের কোল্টগুলোর কাছে এগুলো কি? বিশেষ করে স্টারলাইট যদি এখানে থাকতো, আর কেউ কি কোনো পাত্তা পেত? কথাটা বলেই ফেলল বাবাকে। বেশ তো, বাবা বলল, আগামী বছর আসুক, তারপর দেখা যাবে। ঘোড়া দেখা শেষ হতে এলো গরুর প্রদর্শন। ঘুরে ঘুরে দেখলো ওরা নানান জাতের আমেরিকান, ফ্রেঞ্চ ও ব্রিটিশ গরু, তারপর চেস্টার হোয়াইট শুয়োর, মেরিনো আর কটসুল্ড ভেড়া। এসব দেখতে দেখতে খিদে লেগে গেল আলমাঞ্জোর, তাই চলে এলো ওরা গির্জার ডাইনিং রুমে। ঘর ভর্তি লোক খাচ্ছে, টেবিলে জায়গা নেই। আরও কয়েকটা মেয়ের সঙ্গে এলিজা জেন আর এলিস রান্নাঘর থেকে ব্যস্ত পায়ে প্লেট, ডিশ, বাউল আনছে। খাবারের সুগন্ধ মৌ মৌ করছে সারা ঘরে। অল্পক্ষণের মধ্যে সিট পেয়ে গেল ওরা। তৃপ্তির সঙ্গে পেট পুরে খেয়ে নিল আলমাঞ্জো। তারপর বেরিয়ে এসে বাবার সঙ্গে বসে ঘোড়দৌড় দেখল। রয়্যালকে দেখা গেল বড় কয়েকটা ছেলের সঙ্গে রেসের ওপর বাজি ধরছে। একটা দুটো রেস দেখতে দেখতেই 3টে বেজে গেল। বাড়ি ফিরে এলো ওরা। এসে প্রত্যাহিক কাজগুলো সেরে খেয়ে নিয়ে ঘুম। পরদিন আবার চললো ওরা মেলায়। আরো 2 দিন চলবে মেলা। আজ সোজা তরি তরকারি আর সর্ষের শেডে চলে এলো আলমাঞ্জো বাবার সঙ্গে। ঢুকেই শাড়ি দিয়ে রাখা কুমড়োর দিকে চোখ গেল আলমাঞ্জোর। ওগুলোর সঙ্গে রয়েছে ওর কুমড়োটাও। দৈত্যের মতো লাগছে ওটাকে আরগুলোর পাশে। ধরো নিও না, যে প্রাইস পাবেই, বলল বাবা নিচু গলায়। আকৃতির চেয়ে গুণের কদর বেশি। যেন প্রাইজ না পেলেও কিছু এসে যায় না, এমন একটা ভাব নেওয়ার চেষ্টা করলো আলমাঞ্জো। কুমড়োর পাশ কাটিয়ে এগিয়ে গেল সামনের দিকে, কিন্তু মাঝে মাঝে ঘাড় ফিরিয়ে নিজের কুমড়োটার দিকে না তাকিয়ে পারছে না। আলু, বিট, ওলকপি, পেঁয়াজ দেখতে দেখতে চলেছে। গম, জই, কানাডা মটর, নেভি শিম, সাদা ভুট্টা, হলুদ ভুট্টা, লাল, সাদা, নীল ভুট্টা দেখে আবার ফিরে আসছে। কুমড়োর দিকে অনেকেই তাকাচ্ছে দেখে আলমাঞ্জো ভাবল, যদি ওরা জানতো যে সবচেয়ে বড় কুমড়োটা ওর। দুপুরের খাওয়ার পর চটপট ফিরে এলো সে। বিচার শুরু হবে এখন। কোর্টে ব্যাজ আটা লোক, 3জনই বিচারক, বুঝতে পারলো আলমাঞ্জো। নিচু গলায় নিজেদের মধ্যে কি আলাপ করছে ওরা শুনবার উপায় নেই। সবাই চুপ। শস্য মুঠোয় নিয়ে ওজন দেখছে, চোখের কাছে এনে খুঁটিয়ে দেখছেন, কয়েক দানা চিবিয়ে দেখছেন। মটরশুঁটি আর শিম দুভাগ করে বিচি ছাড়িয়ে দেখছেন। বড় ছুরি দিয়ে খ্যাচ করে টুকরো করে দেখছেন আলু, পেঁয়াজ। আলুকে আবার চিকন করে কেটে আলুর দিকে তুলে দেখছেন। তারপর চিবুকে অল্প কিছু দাড়িওয়ালা চিকন লম্বা বিচারক পকেট থেকে বের করলেন লাল আর নীল রিবন। লালটা সেকেন্ড আর নীলটা ফার্স্ট প্রাইজের জন্য। বিজয়ী তরি তরকারির গায়ে লাল নীল রিবন এঁটে দিলেন তিনি। এতক্ষণ টু শব্দ ছিল না কারো মুখে। এবার সবাই হাঁপ ছেড়ে একসঙ্গে কথা বলতে শুরু করছে।
আলমাঞ্জো লক্ষ্য করলো যারা প্রাইজ পায়নি তারা সবাই বিজয়ীকে অভিনন্দন জানাচ্ছে। ও বুঝতে পারলো ওর কুমড়োটা যদি প্রাইজ না পায়, ইচ্ছে না করলেও ওর অভিনন্দন জানাতে হবে বিজয়ীকে। এবার কুমড়োর দিকে এগোলেন বিচারক মণ্ডলী। কান আর গাল গরম হয়ে উঠল আলমাঞ্জোর। নির্বিকার ভাব বজায় রাখা মুশকিল হলো ওর পক্ষে। কসাইদের ইয়া বড় ধারালো ছুরি সংগ্রহ করে আনলেন মিস্টার প্যাডো। প্রধান বিচারক নিলেন সেটা, তারপর ভেচাত করে ঢুকিয়ে দিলেন একটা কুমড়োর ভেতর। ছুরির বাটে চাপ দিয়ে পুরো একটা ফালি কেটে বের করে উঁচু করে ধরলেন। অন্য বিচারকরা পরীক্ষা করলেন কুমড়োর হলুদ অংশ, খোসার পুরুত্ব, ভিতরের ফাঁপা জায়গা আর বিচির পরিমাণ। ছোট কয়েকটা ফালি কেটে চিবিয়ে স্বাদ নিলেন। তারপর আরেকটা কুমড়োর ছুরি চালানো হলো। ভিড়ের চাপে বাবার কাছে থেকে দূরে সরে গেছে আলমাঞ্জো। হাঁ করে শ্বাস নিতে বাধ্য হচ্ছে ও। একের পর এক কুমড়ো কাটতে কাটতে অবশেষে আলমাঞ্জোর বিশাল কুমড়োর কাছে পৌঁছলেন প্রধান বিচারক। মাথাটা একটু যেন ঘুরছে আলমাঞ্জোর। দেখা গেল মস্ত কুমড়োর মাঝখানের গর্ত বিরাট, অসংখ্য বিচিতে ভরা। এর মাংসটা অন্যগুলোর তুলনায় কিছুটা ফ্যাকাশে। এটা ভালো কি মন্দ জানে না আলমাঞ্জো। বিচারকেরা সবাই চিবিয়ে স্বাদ নিলেন কুমড়োটার, কিন্তু তাদের মুখ দেখে বোঝা গেল না স্বাদটা কেমন। এরপর অনেকক্ষণ গোপন সলা পরামর্শ করলেন বিচারকরা। কিছুই শুনতে পেল না ও। সরু লম্বা প্রধান বিচারক মাথা নাড়লেন, থুতনির দাড়ি টানলেন। সবার চেয়ে হলুদ কুমড়োটা থেকে আরেক ফালি কাটলেন তিনি। আলমাঞ্জোরটা থেকেও কাটলেন এক ফালি। মুখে দিয়ে চিবালেন এক এক করে। ফালি দুটো বাড়িয়ে দিলেন অন্যদের দিকে। অন্যরাও স্বাদ নিলেন। মোটা বিচারক কিছু বলতেই অন্য দুজন হাসলেন। মিস্টার প্যাডক ঝুঁকে এলেন টেবিলের উপর থেকে। এই যে মিস্টার ওয়াইল্ডার, বাপ বেটা দুজনে উপস্থিত দেখছে। মেলা কেমন লাগছে আলমাঞ্জো? কোনো মতে জবাব দিল আলমাঞ্জো, ভালো স্যার। লম্বা বিচারক একটা লাল আর একটা নীল রিবন বের করে ফেলেছেন পকেট থেকে। সবাই চুপ। তিনটে মাথা এক হলো। ফিসফিস করে কথা হলো নিজেদের মধ্যে। তারপর ঘুরে দাঁড়ালেন প্রধান বিচারক। একটা পিন নিয়ে নীল রিবন গাঁথলেন তিনি আলমাঞ্জোর কুমড়ো থেকে বেশ কিছুটা দূরে। অন্য একটা কুমড়োর ওপর দুলছে ওটা। ঝুঁকলেন বিচারক। তারপর হাত লম্বা করলেন ধীরে ধীরে। তারপর ঘ্যাচ করে পিনটা ঢুকিয়ে দিলেন আলমাঞ্জোর কুমড়োর গায়ে। বাবার হাত এসে পড়ল আলমাঞ্জোর কাঁধে। শ্বাস আবার চালু হতে আলমাঞ্জো বুঝল এতক্ষণ দম বন্ধ করে রেখেছিল ও। খুশির একটা ঝিরঝিরি অনুভূতি সারা শরীরে। ওর হাত ঝাঁকাচ্ছেন মিস্টার প্যাডক। সব কজন বিচারক হাসছেন ওর দিকে চেয়ে। চেনা অচেনা অনেক লোক অভিনন্দন জানাচ্ছেন ওদের। বা মিস্টার ওয়াইল্ডার, দারুণ দেখিয়েছে আপনার ছেলেটা। মিস্টার ওয়েব প্রশংসা করলেন। চমৎকার কুমড়ো ওটা আলমাঞ্জো। এর চেয়ে ভালো কুমড়ো জীবনে দেখেছি বলে তো মনে পড়ছে না। মিস্টার প্যাডক বললেন, এত বড় কুমড়ো আমিও জীবনে দেখিনি। বাবা, কি করে এত বড় করলে এটাকে আলমাঞ্জো? আলমাঞ্জো বুঝতে পারল না কি জবাব দেবে। দুধ খাইয়ে বড় করেছে বললে যদি দোষ হয়, সত্যি কথা বললে যদি প্রাইজটা কেড়ে নেয়, তাহলে ওরা হয়তো ভাবে ও ঠকিয়েছে সবাইকে। বাবার দিকে চাইল আলমাঞ্জো, কিন্তু সেখান থেকে কোনো সাহায্য এলো না। আমি ভালো মতো নিড়ানি দিয়েছি। তারপর পরিষ্কার বুঝলো ও মিথ্যে কথা বলছে, আর বাবা শুনছে সে মিথ্যে। ঝট করে তাকালো ও মিস্টার প্যাডকের দিকে। দুধ খাইয়ে বড় করেছে আসলে। আচ্ছা, এতে কোনো দোষ হয়নি তো? না, ঠিকই করেছে ওটাকে দুধ খাইয়ে, বললেন মিস্টার প্যাডক। বাবা হাসল। ছেলের সত্যি কথা বলায় খুব খুশি। পর মুহূর্তে নিজের ভুলটা বুঝতে পারলো আলমাঞ্জো। বাবা তো জেনে শুনেই ওটাকে দুধ খাওয়াতে বলেছিল। এটা বেআইনি হলে নিশ্চয়ই বলতো না। ঠকিয়ে প্রাইজ নেওয়ার লোক তো বাবা নয়। বাবার সঙ্গে ভিড় ঠেলে চলল আলমাঞ্জো। দেখলো যে কোলটা প্রথম পুরস্কার পেয়েছে। স্টারলাইটের কাছে সেটা কিছুই না। মনে মনে স্থির করলো আগামী বছর বাবাকে বলে স্টারলাইটকে নিয়ে আসবে মেলায়। এরপর ওরা হাঁটবার প্রতিযোগিতা দেখলো, লাফ দেওয়ার প্রতিযোগিতা দেখলো, ছুঁড়ে মারবার প্রতিযোগিতা দেখলো ঘুরে ঘুরে। বেশিরভাগ সময় চাষি ছেলেরা জিতলো, শহরের ছেলেরা পারল না ওদের সঙ্গে। বারবার ঘুরে ফিরে নিজের বিজয়টা মনে আসছে আলমাঞ্জোর। বুকের ভিতর শিরশির করছে চমৎকার সুখানুভূতি। বাড়ি ফেরবার সময় জানতে পারলো আলমাঞ্জো অ্যালিসের উলের কাজও প্রথম পুরস্কার পেয়েছে। ইলাইজা জেন জেলিতে
পেয়েছে লাল রিবন, অ্যালিস পেয়েছে নীল। খুশি হয়ে বাবা বলল, দেখা যাচ্ছে ওয়াইল্ডার পরিবারেরই জয় জয়কার। পরদিনও মেলা হচ্ছে, কিন্তু ওরা আর গেল না। 2 দিনই যথেষ্ট। নিয়ম ভাঙা একদিন ভালো লাগে, বড়জোর 2 দিন, তারপর আর মজা থাকে না ওতে। নিজেদের স্বাভাবিক কাজকর্মে ফিরে গেল ওরা। উত্তর থেকে বইছে বাতাস। নাস্তা খেতে খেতে বলল বাবা, মেঘও করেছে, সময় থাকতে বীচ নাট করিয়ে আনা দরকার। আলমাঞ্জ, রয়্যাল আর অ্যালিস গরম জামা পরে চলল বাবার সঙ্গে। রাস্তা দিয়ে গেলে 2 মাইল, কিন্তু মাঠের উপর দিয়ে আড়াআড়ি ভাবে গেলে মাত্র 1/2 মাইল। সুপ্রতিবেশী মিস্টার ওয়েবের অনুমতি নিয়ে তার জমির সীমানা থেকে পাথরের প্রাচীরের একটা অংশ সরিয়ে রেখে ওয়াগনে করে জঙ্গলে চলে এলো ওরা। মাঠ ময়দান খালি এখন, সবার সব পশু গোলাঘরের গরমে আরাম করছে, তাই এখনই প্রাচীরটা ঠিক করবার দরকার পড়ল না। শেষ ট্রিপে পাথরগুলো আবার সাজিয়ে দিলেই হবে। হলুদ পাতা বিছিয়ে রয়েছে বীচ জঙ্গলের নিচে, আর সেই পাতার উপর পড়ে আছে অসংখ্য বীচ নাট। সাবধানে বাদাম সহ বীচ পাতা ওয়াগনে তুলছে বাবা আর রয়্যাল পিচফর্ক দিয়ে। অ্যালিস আর আলমাঞ্জোর কাজ হলো ওয়াগনে তুলবার পর ওগুলোর উপর দৌড়ঝাঁপ, লাফালাফি, নাচানাচি করে সমান করা, জায়গা বাড়ানো। ওয়াগন ভর্তি হয়ে গেলে বাবা আর রয়্যাল ওগুলো গোলাঘরে রেখে আসতে গেল। সেই সময়টুকু ওরা দুজন নানান খেলায় মেতে থাকলো। খেলা ভালো না লাগলে গাছের গুঁড়িতে বসে দাঁত দিয়ে ভেঙে 3 কোনা বীচ নাট খেলো। ঠান্ডা হাওয়া, সূর্যটা ঝাপসা, ছুটোছুটি করে বাদাম কুড়াচ্ছে চঞ্চল কাঠবিড়ালি শীতের সঞ্চয়। আকাশ থেকে আসছে বুনো হাঁসের ডাক। ঝাঁক বেঁধে দক্ষিণে চলেছে ওরা। উত্তরে জমে যাচ্ছে শীতে। ওয়াগন ফিরে এলে আবার লাফঝাপ দিয়ে উঁচু হয়ে থাকা পাতা নামায় ওরা, আর ব্যস্ত পিচফর্ক পাতা সরিয়ে সরিয়ে খালি জমির পরিমাণ বাড়ায়। সারাদিনে যতটা পারা গেল বীচ নাট সংগ্রহ করলো ওরা। গধূলি নামতে প্রাচীরের পাথর আবার সুন্দর করে সাজিয়ে দিয়ে ফিরে এলো ওরা। দক্ষিণ গোলাঘরে ফ্যানিং মিলের পাশে উঁচু স্তূপ হয়ে রয়েছে পাতাসহ বীচ নাট। আজই তুষারপাত শুরু হবে মনে হচ্ছে, বলল বাবা রাতে। ধরে নাও শেষ হলো গ্রীষ্মকাল। সত্যি সকালে ঘুম থেকে উঠে আলমাঞ্জো দেখলো সাদা হয়ে গেছে মাঠ ঘাট, গোলাঘরের ছাদ। 6 ইঞ্চি পুরু তুষার জমেছে বটে, কিন্তু জমি এখনো পুরোপুরি শক্ত হয়ে যায়নি। খুশি হলো বাবা। এটা হচ্ছে গরিবের সার। রয়্যালকে পাঠানো হলো ক্ষেতগুলোতে লাঙল দেওয়ার জন্য। এই সময় জমিতে লাঙল দিলে ওপরের তুষার ভিতরে গিয়ে সারের কাজ করে। পরের মরশুমে ফসল ভালো হয়। আর বাবার সঙ্গে থেকেই আলমাঞ্জো গোলাঘরের জানালাগুলো ভালো করে বন্ধ করলো। আলগা হয়ে যাওয়া তক্তাগুলো পেরেক মেরে আটকালো শক্ত করে। বাড়ি আর গোলাঘরের দেয়ালগুলো খড় দিয়ে ছাওয়ার পর পাথর চাপা দিল, যাতে বাতাসে উড়ে না যায়। এসব করতে করতে এসে গেল শীত। জমিনের ওপর জমে শক্ত হয়ে গেল বরফ। এবার সারা শীতের জন্য মাংসের যোগান রাখতে হবে ঘরে। খবর দেওয়া হলো ফ্রেঞ্চ জো আর লেজি জনকে। পরদিন খুব সকালে মস্ত এক লোহার কড়াই এনে গোলাঘরের কাছে 3টে পাথরের উপর বসালো রয়্যাল আর আলমাঞ্জো। ওটাকে কানায় কানায় ভরতে 3 ব্যারেল পানি লাগালো। পানি ভরে আগুন জ্বেলে দিল ওর নিচে কাঠ সাজিয়ে। ইতোমধ্যে এসে গেছে লেজি জন আর ফ্রেঞ্চ জো। সামান্য নাস্তা খেয়েই কাজে লেগে গেল সবাই। আজ 5টা শুয়োর আর একটা বাছুর জবাই হবে। মারবার পর এক এক করে প্রতিটা মৃতদেহ বাবা, জন আর জো মিলে বিশাল কড়াইয়ের ফুটন্ত পানিতে চুবালো। তারপর তুলে নিয়ে ফেললো পুরো তক্তার উপর। ওগুলোর গায়েব সব লোম ছেঁচে নিচের পিছনের পা দুটো বেঁধে ঝুলিয়ে দেয়া হলো গাছের ডালে। তারপর ছুরি দিয়ে পেট ফেড়ে ভেতরে সবকিছু নেওয়া হলো গামলায়। আলমাঞ্জো আর রয়্যাল দুদিক থেকে ধরে নিয়ে রাখলো সে গামলা রান্নাঘরে। ওখানে 2 মেয়ে নিয়ে তৈরি হয়ে আছে মা। ঝটপট কলেজার হৃৎপিণ্ড কেটে ধুয়ে আলাদা করে রাখলো। চর্বি বের করে রাখলো আলাদা পাত্রে, গলিয়ে সংরক্ষণ করা হবে। বাবা আর জো সাবধানে ছাল ছাড়ালো বাছুরের। এই ছাল দিয়েই জুতো তৈরি করা হবে আগামী বছর। সারা দুপুর মাংস কাটা হলো।
রয়্যাল আর আলমাঞ্জো সেসব নিয়ে গিয়ে লবণ মাখিয়ে রেখে এলো সেলারে। উডশেডের চিলে কোঠায় রাখা হলো হৃৎপিণ্ড, কলিজা, জিভ, পাঁজর ইত্যাদি। বাছুরের মাংস ঝুলিয়ে রাখা হলো ওখানে। ঠান্ডায় জমে যাবে কিছুক্ষণের মধ্যেই। গোটা শীতকাল একই রকম থাকবে ওগুলো চিলে কোঠায়। যখন যেমন দরকার পড়ে এনে ব্যবহার করা হবে। কাজ শেষ করে মজুরি হিসেবে মাংস নিয়ে শেষ দিতে দিতে বাড়ি চলে গেল ফ্রেঞ্চ জো আর লেজি জন। দুই মেয়ে নিয়ে মা রান্নাঘরে ব্যস্ত থাকলো পরের পুরো একটা সপ্তাহ। মাংস, চর্বি, মগজ কোনোটা ভেজে রাখছে, কোনোটা সেদ্ধ করে, কোনোটা ছেঁকে, কোনোটা শক্ত চাকা, কোনোটা জেলির মতো নরম, কোনোটা চুবিয়ে রাখছে সিরকায়, কোনোটা ব্র্যান্ডিতে। আলমাঞ্জোকে ধরে তাকে দিয়ে মাংস পেশানো হলো কয়েক হাজার টুকরো। সসেজ হবে ওগুলো দিয়ে। মাংস পেশার মেশিনের হ্যান্ডেল ঘুরিয়ে ঘুরিয়ে হাত ব্যথা হয়ে গেল আলমাঞ্জোর। সেই মাংস সেদ্ধ করে বড় বড় বল বানালো মা। বাবার উডশেডের চিলে কোঠায় রেখে এলো আলমাঞ্জো ওগুলো পরিষ্কার কাপড়ের উপর। ওখানে জমে থাকবে গোল পিণ্ডগুলো। রোজ সকালে একটা করে এনে কেটে কুটে ভেজে দেয়া হবে নাস্তার সময়। এরপর শুরু হলো মোমবাতি পর্ব। গরুর চর্বি গলায় ঢালা হলো শুদ্ধ বসানো কয়েকটা টিনের টিউবের মধ্যে। আলমাঞ্জো ওগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে এলো বাইরে। তারপর মোলগুলো গরম পানিতে একটু চুবিয়ে টিউবটা দুভাগ করতে বেরিয়ে এলো কয়েকটা মোমবাতি। পুরো একটা দিন গেল মোমবাতি তৈরির কাজে। সাজিয়ে রাখা হলো সব জায়গা মতো। আগামী 1 বছর চলবে ওদের এই মোমবাতি দিয়ে। এবছর মুচি আসতে দেরি করছে বলে খুব অস্থির হয়ে উঠল মা। আলমাঞ্জোর মোকাসিন ভর্তা হয়ে গেছে। রয়্যালের বুটের অবস্থা তার চেয়েও খারাপ। পা বড় হয়ে যাওয়ায় জায়গায় জায়গায় চামড়া ছিঁড়ে ফেলতে হয়েছে। এখন ঠান্ডায় পা কনকন করে, কিন্তু মুচি না আসা পর্যন্ত কিছুই করবার নেই। প্রতি বছর এই সময় আসে মুচি। কয়েকদিন থেকে যার যেমন পছন্দ জুতো বানিয়ে দিয়ে যায়। বড্ড দেরি করছে লোকটা এবার আসতে। এদিকে রয়্যাল, ইলাইজা জেন আর অ্যালিসের একাডেমিতে পড়তে যাওয়ার সময় হয়ে গেছে। প্রত্যেকেরই জুতো বানানো একান্ত দরকার। পোশাক তৈরি করে ফেলেছে মা। রয়্যালের জন্য নতুন স্যুট, সেই সঙ্গে গ্রেট কোট আর প্ল্যাফ লাগানো টুপি, চিবুকের নিচে বোতাম লাগালেই ঢাকা পড়ে কান। ইলাইজা জেনের জন্য বাদামি আর অ্যালিসের জন্য বেগুনি রঙের সুন্দর নতুন ড্রেস সেলাই করা সারা। ওরা দুজন এখন পুরনো কাপড়টা সেলাই খুলে উল্টে নিয়ে সেলাই করায় ব্যস্ত। এর ফলে নতুনের মতো দেখাবে ওগুলো। মনে হবে দুটো ড্রেস পরেছে ওরা এবছর। প্রত্যেক সন্ধ্যায় মায়ের উলের কাঁটা দুটো তুফান বেগে চলে। ক্লিক ক্লিক শব্দ হয় মৃদু। সবার জন্য তৈরি হচ্ছে গরম মোজা। কিন্তু কোথায় মুচি? বেটা এলো না তো এলোই না। মেয়েদের স্কার্টে ঢাকা পড়ছে পুরনো জুতো। কিন্তু রয়্যাল বেচারা কোথায় লুকাবে জুতো? চমৎকার একটা স্যুট পরে যাবে সে একাডেমিতে, কিন্তু জুতোর দিকে তাকালে কাটা চামড়ার ফাঁক দিয়ে সাদা মোজা দেখা যাবে। কিছুই করবার নেই। বাবার সঙ্গে একা গোলাঘরের কাজগুলো সারল আলমাঞ্জো। রয়্যালের জন্য মনটা কেমন যেন করে উঠল ওর। নাস্তার সময় দেখা গেল রয়্যাল, ইলাইজা জেন আর অ্যালিস পোশাক পরে তৈরি। কেউই তেমন কিছু খেতে পারল না। বাবা গেল স্লেতে ঘোড়া জুতে সামনের আঙিনায় নিয়ে আসতে। আলমাঞ্জো বড় ভাই আর বোনদের ব্যাগগুলো নিচে এনে রাখল। অ্যালিস না গেলে ভালো হতো, ভাবলো ও একবার। গাড়ি এসে দাঁড়াতে উঠে পড়ল সবাই। অ্যাফ্রনের চোখ মুছে হাসি মুখে বিদায় দিল মা ওদের। চলতে শুরু করলো স্লে। অ্যালিস ফিরে তাকিয়ে বলল, গুড বাই, গুড বাই। সারাটা দিন মন খারাপ থাকলো আলমাঞ্জোর। মনে হলো সবকিছু যেন থেমে আছে, সব শূন্য। বাবা মার সঙ্গে বসে ডিনার খেলো ও একা। সন্ধ্যার বেশ একটু আগে থেকে গোলাবাড়ির কাজ শুরু হলো রয়্যাল নেই বলে। কাজ ছেড়ে বাড়ি ফিরবার কোনো তাগিদ বোধ করলো না ও আজ। কারণ গিয়ে দেখবে অ্যালিস নেই। মন খারাপ লাগছে আজ ইলাইজা জেনের জন্য। রাতে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে চেষ্টা করলো 5 মাইল দূরে ওরা কে কি করছে। পরদিনই হাসতে হাসতে ঢুকলো মুচি। 3 সপ্তাহ দেরি করে আসায় মা প্রথমে খুব বকাবকি করলো ওকে, কিন্তু জানা গেল দোষটা ওর নয়। এক বিয়ে বাড়িতে ওকে আটকে রাখা হয়েছিল অনেকগুলো জুতো বানিয়ে দেওয়ার জন্যে। মুচি লোকটা মোটা সোটা,
হাসি খুশি আমোদ প্রিয়। খাবার ঘরের জানালার পাশে নিজের কাজের বেঞ্চ বসিয়ে যন্ত্রপাতি সাজিয়ে তৈরি হয়ে নিল। ডিনার খেয়ে লেগে পড়বে কাজে। গত বছরের ট্যান করা চামড়া এনে দিল বাবা, কিভাবে কি তৈরি করতে হবে বুঝিয়ে দিল। ডিনারের সময় মজার মজার খবর শোনালো মুচি, হাসির গল্প বলল, অকুণ্ঠ প্রশংসা করলো মায়ের রান্নার। এমন সব রসালো কৌতুক শোনালো যে অট্টহাসিতে ফেটে পড়ল বাবা। হাসতে হাসতে পানি এসে গেল মায়ের চোখে। খাওয়া দাওয়া সেরে জানতে চাইল মুচি কার জুতো দিয়ে শুরু করবে কাজ। বাবা বলল, আমার মনে হয় আলমাঞ্জুর জন্য একজোড়া বুট দিয়ে শুরু করতে পারো। অবাক হয়ে গেল আলমাঞ্জু, বলে কি? ওর বহুদিনের শখ বুট পরে, কিন্তু এত দ্রুত বাড়ছে ওর পা যে ভেবেছিল এবছরও মৌকাসিনি পড়তে হবে। ওকে মাথায় তুলছো তুমি জেমস, মা আপত্তি করল। কিভাবে? প্রশ্ন করল বাবা। আমার তো মনে হয় বুট পরার বয়স হয়ে গেছে ওর। পুলকিত আলমাঞ্জো মোকাসিনার মোজা খুলে একটা কাগজে পা রাখলো। মুচি তার লম্বা পেন্সিল দিয়ে ছবি এঁকে নিল পায়ের। তারপর কোন দিকে কয় ইঞ্চি লিখে ফেললো মাপজোক করে। ব্যাস, আলমাঞ্জোকে আর ওর দরকার নেই। কাজেই বাবার সঙ্গে গোলাবাড়ির কাজে লেগে গেল আলমাঞ্জো। পরদিন সকালে ওর বুটের সোল কাটা হলো চামড়ার ঠিক মাঝখান থেকে, ভিতরের সোল কাটা হলো কিনারের পাতলা চামড়া থেকে, ওপরের অংশ কাটা হলো সবচেয়ে নরম চামড়া থেকে। তারপর সেলাইয়ের সুতোয় মোম ঘষতে শুরু করলো মুচি। এবার শুরু হবে সেলাই। বুট জোড়া তৈরি হয়ে গেলে পায়ে দিয়ে হেঁটে দেখলো আলমাঞ্জো, চমৎকার ফিট করেছে পায়ে। বেশ গটমট আওয়াজ হচ্ছে হাঁটলে। মনের খুশি আর চাপতে পারছে না আলমাঞ্জো। হাসি এসে যাচ্ছে সামান্য কথায়। শনিবার মেলনে গিয়ে অ্যালিস, রয়্যাল আর ইলেজা জেনকে নিয়ে এলো বাবা। খুশি মনে ওদের জন্য নানান রকম খাবার তৈরি করলো মা। বারবার গেটের কাছে গিয়ে দাঁড়ালো আলমাঞ্জো অ্যালিস আসবে বলে। এক বিন্দু বদলায়নি অ্যালিস। বাগি থেকে নামবার আগে চেঁচিয়ে উঠল, আরে আলমাঞ্জো, নতুন বুট পরেছো তুমি? চমৎকার একজন মহিলা হওয়ার শিক্ষা নিচ্ছে ও একাডেমিতে। গান শিখছে, আচার আচরণ শিখছে, কিন্তু বাড়ি ফিরতে পেরে ওর আনন্দের সীমা নেই। ইলাইজা জেনের কথাবার্তা আগের চেয়েও কর্কশ। প্রথমেই বলল, আলমাঞ্জোর বুটে আওয়াজ বেশি। রয়্যাল কোনো কথাই গেল না। পুরনো কাপড় গায়ে দিয়ে লেগে গেল দৈনন্দিন কাজে। কিন্তু আলমাঞ্জোর মনে হলো কাজ থেকে মন উঠে গেছে ওর। ওই রাতেই বিছানায় উঠে রয়্যাল জানালো, ও আসলে শহরে একটা দোকান দিতে চায়। আমার মনে হয় মস্ত বোকামি করবে তুমি যদি চাষাবাদের পেছনে জীবনটা নষ্ট করো, বলল ও। ঘোড়া ভালো লাগে আমার, আলমাঞ্জো বলল। আরে দূর, দোকান মালিকেরও ঘোড়া থাকে, জবাব দিল রয়্যাল। প্রতিদিন সুন্দর সুন্দর পোশাক পরে ওরা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, গাড়ি হাঁকায়, দোকান ভালো চললে এমনকি কোচম্যানও রাখে। কিছু বলল না আলমাঞ্জো, তবে পরিষ্কার জানে কোচম্যানের ওর কোনো দরকার নেই। কোল্টগুলোকে ট্রেনিং দেবে, পোষ মানাবে, তারপর নিজের ঘোড়া নিজে দাপড়াবে। পরদিন একসঙ্গে গির্জায় গেল ওরা। রয়্যাল, ইলাইজা জেন আর অ্যালিসকে একাডেমিতে নামিয়ে দিয়ে শুধু মুচিকে নিয়ে ফিরে এলো খামারে। সবার মাপ নিয়ে নিয়েছে, তাই কোনো অসুবিধে হলো না। ডাইনিং রুমে বেঞ্চে বসে মনের আনন্দে শীষ দিল আর একটার পর একটা জুতো বানিয়ে চলো লোকটা। 14 দিন পর সবার জুতো বানিয়ে দিয়ে যন্ত্রপাতি গুটিয়ে নিয়ে যখন চলে গেল, তখন আবার শুনশান হয়ে গেল বাড়িটা। সেই সন্ধ্যায় বাবা বলল, কাল স্টার আর ব্রাইটের জন্য একটা ববস্লেড বানালে কেমন হয়? সত্যি, লাফিয়ে উঠল আলমাঞ্জো। আমি কি? তুমি কি এবার জঙ্গল থেকে কাঠ কেটে আনতে আমাকেও নেবে? ছিকমিক করে উঠল আবার চোখ দুটো। তাছাড়া আর কি করবে তুমি ববস্লেড দিয়ে? পরদিন জঙ্গলে গিয়ে সোজা দেখে ছোটখাটো একটা ওক গাছ কাটলো বাবা। ছোট ডালগুলো ছেটে দিতেই সুন্দর করে গুছিয়ে আঁটি বাঁধলো আলমাঞ্জো। তারপর দেখে শুনে রানারের জন্য দুটো বাঁকা গাছ কাটলো বাবা, 5 ইঞ্চি মোটা আর 6 ফুটের পর, যেগুলো বাঁক নিয়েছে। সব কাঠ বড় ববস্লেডে তুলে নিয়ে ওরা বাড়ি ফিরে এলো।
তারপর ডিনার সেরে দুজন মিলে বড় গোলাঘরটা বসে বানালো ছোট্ট একটা সুন্দর ববস্লেড। খুশিতে গর্বে লাফাতে ইচ্ছে করছে আলমাঞ্জোর, কিন্তু বাবার সামনে ওটা করা যায় না বলে অনেক কষ্টে দমন করলো নিজেকে। সন্ধ্যা হয়ে এলো ববস্লেড তৈরি করতে করতে। কাজটা শেষ করে পশুদের খাওয়া দাওয়া আর ঘর পরিষ্কারের কাজ সেরে দুধ দুইয়ে ভরা বালতি নিয়ে যখন ঘরে ফিরবে বলে গোলা প্রাঙ্গণে বেরোলো ওরা, তখন জোর বাতাস উঠছে, ঘুরপাক খাচ্ছে তুষার, বিষণ্ণ কান্নার মতো শোনাচ্ছে বাতাসের বিলাপ। পড়ুক, আরো তুষার পড়ুক, ভাবছে আলমাঞ্জো। শীঘ্রই নতুন ববস্লেড নিয়ে কাঠ কেটে আনতে যাবে ও বাবার সঙ্গে। কিন্তু ঝড়ের মতিগতি দেখে বাবা বলল, আগামী কয়েকদিন ঘরের বাইরে কোনো কাজ করা যাবে না, কাজেই কাল থেকে গম মাড়াই শুরু করবে ওরা। আচ্ছা, মেশিনে মাড়াই করলে কি গমের ক্ষতি হয়? জানতে চাইল আলমাঞ্জো। শহরে মেশিন এসেছে ও শুনেছে। কিছুটা হয়, বলল বাবা, তবে আসল ক্ষতি হয় খড়ের। ওগুলো আর গরু বাছুরকে খাওয়ানোর উপযুক্ত থাকে না। আমি নিজে গিয়ে দেখে এসেছি। মেশিন হচ্ছে অলস লোকের জন্য। হ্যাঁ, তাড়াতাড়ি হয় ঠিকই, কিন্তু আমাদের তাড়াটা কোথায়? এই ধরো, আগামী কয়েকটা দিন বাইরে কোনো কাজ নেই। গম মাড়াইয়ের কাজটা হাতে না থাকলে বসে বসে আঙুল ফোটানো ছাড়া আর কিছু করবার থাকতো আমাদের? ঠিক, মাথা ঝাঁকালো আলমাঞ্জো। নিজেরা করাই সব দিক দিয়ে ভালো। পুরোটা শীতকাল ধরে যখনই আবহাওয়া খারাপ থাকবে তখনই গম, জই, কানাডা মটর, জব এসব মাড়াইয়ের কাজ চলবে। ফ্যানিং মিলের হাতল ঘোরাবে আলমাঞ্জো, হপারের ভিতর বাবা ঢালবে শস্য। প্রবল বাতাসে খোসা বেরিয়ে যাবে সামনের মুখ দিয়ে, নিচে পড়বে পরিষ্কার শস্যের দানা। খেতে মই দিয়েছে আলমাঞ্জো, আগাছা পরিষ্কার করছে, ফসল বুনেছে, তারপর ফসল তুলেছে ঘরে, এখন মাড়াই করছে। নিজেকে পরিপূর্ণ একজন মানুষ মনে হলো ওর।